ঘাটে কোনো জাহাজ নেই, ডিঙি নৌকাও দেখা যাচ্ছে না। জলশূন্য নদীর ঘাটে জল থই থই করছে। চাঁদের কিরণে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে একটা নৌকাও দেখা মিলছে না। শাহজাদ অস্থির চিত্রে পায়চারি করে পুনরায় ঘোড়ায় চেপে বসলো। কামিল বলল, সাহেব, আমরা কি মহলে ফিরবো? হ্যাঁ, ভাইজান জানে রূপা কোথায়, দ্রুত ফিরতে হবে। টকবগিয়ে ঘোড়ার পিঠে চড়ে এলো কাশিম। এসেই ঘোড়ার পিঠ থেকে নেমে নত চোখে বলল, সেখানে আরেকটা বিপদ ঘটে গিয়েছে সাহেব। তো তিনি মাহমুদাকে শেহরাম সুলতান বন্দি করেছেন মোল্লার বাড়ির দোকানের গুদামে। সেখানে শেহরাম সুলতানও ছিলেন। কি হয়েছে কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো তিনি মাহমুদা সবার ধিক্কার শুনে আত্মাহুতি করতে যাচ্ছিলেন। সেইখানে ভয়ঙ্কর অবস্থা। আপনার ফুপি যেন কান্নায় ভেঙে পড়েছেন। শাহজাদের বিশ্বাস করতে কষ্ট হলো। নিজের বোন সমতুল্য মেয়েটার সাথে ভাইজান, ছি, সেই মেয়েকেই যার সাথে একসময় তার নিকাহ হওয়ার কথা ছিল। এবার সে আর কোনো সুযোগ দেবে না শেহরাম সুলতানকে। অগ্নিতুল্য হয়ে ঘোড়ার পিঠে চড়ে শাহজাদ মহলে ফিরে গেল। সদর কক্ষে মহলের মহিলারা সবাই জটলা পাকিয়ে রেখেছে। পাড়াপড়শিরাও এলো। তারা উঠানে দাঁড়ানো। ঘোড়ার হর্ষধ্বনি শুনতেই সকলে ঘাড় ফেরাতেই সিংহদ্বার পেরিয়ে শাহজাদকে ঢুকতে দেখলো। সকলেই সরে পড়লো। শাহজাদ সদর কক্ষে প্রবেশ করতে করতে হাঁক ছেড়ে বলল, এত ভিড় কিসের? সমস্যা কি? ভীত সন্ত্রস্ত চোখে তাকালো সকলে। সে প্রবেশ করতেই শাহানা ছুটে এসে বলল, তুমি এই অপবাদ থেকে ওকে বাঁচাও। শেহরাম কি করে এই কাজটা করতে পারলো? ওর মধ্যে কি মনুষ্যত্ব একটুও বেঁচে নেই? দেখো ওর কি অবস্থা। শাহজাদ আহত চোখে তাকালো। খোদেজার বুকে গুটিসুটি মেরে অজ্ঞান অবস্থায় পড়ে আছে তো তিনি। চাদরে ঢাকা থাকায় তার মুখ দেখা গেল না। সায়রা সৈনীরাও এমন দুর্দশায় একসাথে কাঁদছে। সকলের আর্তনাদে শাহজাদের হাতের মুঠোয় শক্ত হয়ে এলো। বাইরে শেহরামের কণ্ঠস্বর শোনা গেল। ভিড় দেখে সে চিল্লাপাল্লা করছে। মানুষজন পালিয়েছে তার গর্জন দেখে। সকলেই মহলে এমন অবস্থা দেখে দূরছাই করছে। শাহজাদ হনহনিয়ে বেরিয়ে গেল। আজ হেস্তনেস্ত করেই ছাড়বে সে। তাকে অমনভাবে বেরোতে দেখে সকলেই বক্ষ কেঁপে উঠল। শেহরামও বুঝে উঠতে পারেনি আচমকা সে আক্রমণ করে বসবে। এক নাগাড়ে পরপর দু চারটে ঘুষি বসাতেই শেহরাম ছিটকে পড়ল। উঠে বসতে না দিয়ে সেভাবে তার গলা চেপে ধরল শাহজাদ। তার মুখ রক্তবর্ণ ধারণ করেছে। হাতের গলার নীল রঙের রগগুলো ভেসে উঠেছে প্রবল চাপে। সে প্রবল আক্রোশে বলল, আজকে তোমাকে খুন করেই তবে শান্ত হব আমি। কি করেছো ততিনীর সাথে? সাফায়েত আর কামিল টেনে নিয়ে গেল শাহজাদ। শেহরামের চোখ উল্টে আসছিল দম নিতে না পেরে। আর কিছুক্ষণ থাকলে অক্কা পেত। শোয়া থেকে উঠে দাঁড়িয়ে কাশতে কাশতে বলল, আমি ততিনীকে কিছু করিনি। ফালতু কথা বলবি না। সব দলিল পত্র দিয়ে দে। তার আগে রূপার খোঁজ পাবি না। শাহজাদ সাফায়েতের জন্য তেড়ে আসতে পারল না। চিৎকার দিয়ে বলল, রূপার যদি কিছু হয় তোমার জিন্দেগি এখানেই শেষ। তুমি সীমা পেরিয়ে গেছো। ততিনীর গায়ে কলঙ্ক লাগানোর জন্য তোমাকে আমি কঠিন শাস্তি দেব। আগে তোর বউকে খুঁজে বের কর, তারপর বাকি কাজ করিস। শাহজাদ বকট গর্জন করে বলল, আবারও সাবধান করছি তোমাকে। রূপাকে কোথায় নিয়ে গেছো বলো? শেহরাম গায়ে ধুলা ঝাড়তে ঝাড়তে বলল, আমি বেশি কথা বলা পছন্দ করি না। যা বলছি তাই করব, নয়তো ততিনীর মতন তো রূপারও একই অবস্থা হবে। সাফায়েত আর কামিলকে সরিয়ে দিয়ে ধারালো চকচকে তলোয়ার নিয়ে ফের ছুটে এসে শেহরামকে ধাক্কা দিয়ে ফেলে দিল শাহজাদ। তলোয়ার উপরে তুলে কোপ বসাতেই শায়রা ছুটে এসে শাহজাদকে জড়িয়ে ধরলো পেছন থেকে। কেঁদে উঠে বলল, ভাইজান শান্ত হন। রাগের বশে বড় ভাইজানকে মারবেন না, পরে আপনি অনুতপ্ত হবেন। সোহিনী পা জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, না না, এমনটা করো না ভাইজান। শাহজাদের হাত থেকে অস্ত্র পড়ে গেল। ক্রোধে উত্তালে হাঁপাতে লাগলো সে। ঘাড় ছেড়ে ঘাম ঝরে পড়ল গত্র বেয়ে, কপাল ছেড়ে। শ্বেতবর্ণ মুখটা রক্তিম। সোহিনী শেহরামকে তুলে পোশাক টেনে ধরে ঝাঁকিয়ে বলল, তুমি এমন কেন? তুমি আমার ভাইজান নও, অন্য একটা মানুষ। তুমি আমার ভাইজান হতেই পারো না। আমার ভাইজান এমন ছিল না। তুমি এমন পশুর মতন হয়ে গেলে কি করে ভাইজান? তুমি তোমার আদরের বোনকেও ভুলে গিয়েছো। তোমার পরিবারের সাথে দিনের পর দিন জুলুম করে যাচ্ছ। শাহজাদ ওকে ঠেলে দিয়ে দাঁড়িয়ে পড়ল। শাহজাদকে রুক্ষ স্বরে বলল, আমাকে মারবি? মার, মেরে ফেল। তোর বউয়ের খোঁজও জীবনে পাবি না। কি মনে করেছিস ওকে নিকাহ করে নিয়ে শান্তিতে সংসার করবি? আমি থাকতে তা জীবনও হতে দেব না। শাহজাদ ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি তোমার হাতে সব তুলে দিয়েও নগরের মানুষ তোমাকে গ্রহণ করবে?
করবে। আজকের পর তো তা একদমই হবে না। তুমি ততিনীর সাথে যা করেছো তা সবাই জেনে গেছে। তুমি তাদের কাছে মানুষরূপী পশু সমতুল্য মানুষ। শাহরাম খ্যা করে বলল, মুখ সামলা, আমাকে মেয়ে ঘটিত ব্যাপারে একদম জড়াবি না, একদম ফালতু কথা বলবি না। ততিনীকে জিজ্ঞাসা কর ও আমার সাথে কি করেছে। সকলের চোখে বিস্ফোরণ। সাফায়েত বলল, কি সব বাজে কথা বলছেন? ও কি করবে আপনার সাথে? ও আমার মাথায় আঘাত করেছে, আমি কিছু করিনি। না করে ভুল করেছি, তোদের শিক্ষা দেওয়া উচিত ছিল। শাহজাদ বলল, নোংরা লোক, রূপাকে আমার হাতে তুলে দাও, ততিনীর কাছে ক্ষমা চাও, তাহলে তুমি যা চাচ্ছ সব দিয়ে দেবো তোমায়। শাহরাম উৎসুক চোখে তাকিয়ে বলল, কি বললাম শুনতে পাসনি? আগে দলিলপত্র বুঝিয়ে দে, সেখানে স্বাক্ষর দে, তারপর রূপার খোঁজ পাবি। না দিলে তোর ক্ষতি। আমি আজ না হয় কাল ঠিকই সব নিয়ে নেব। এবার তোর সিদ্ধান্ত। শাহজাদ প্রখর দৃষ্টিতে শাহরামের মুখ পানে চেয়ে থাকলো। সময় পেরিয়ে যাচ্ছে। রূপা ওই পশুগুলোর হাতে আছে। এখন সর্বপ্রথম কাজ রূপাকে উদ্ধার করা। সে বলল, বেশ, সব তুলে দেব তোমার হাতে। আগে রূপার খোঁজ দাও। যদি আমি রূপার খোঁজ না পাই তখন? তোমাকে আমি বিশ্বাস করি না। আমিও তোকে বিশ্বাস করি না। ওকে পেয়ে গেলে তুই তোর সৈন্য নিয়ে সবার উপর আক্রমণ করবি। আগে মহল, মজুদ ঘর, কোষাগারে তালা চাবি দে। নিজের হাতে অঙ্গীকারপত্র লিখে দে। ভবিষ্যতে তুই কোনো কিছুই তোর বলে দাবি করতে পারবি না। শাহজাদ চরম মতো দৈবদ্ধতায় ভুগল। শেহতাজ সাহেব আর শাহজাহান সাহেব তার তীব্র বিরোধী। ওনারা কিছুতেই স্বাক্ষর করবেন না। খোদেজার শাহানাও শাহরামের কথায় রাজি না হওয়া আকুল আবেদন জানাচ্ছে শাহজাদকে। ঠিক ততবারই রূপার চেহারা ভেসে উঠছে মানুষপটে। না, রূপাকে সে হারাতে পারবে না। তাদের এখনো মনের মিল না হোক, একে অপরকে ছাড়া থাকা যাচ্ছে না এমন সময়টাও দেরিতে আসুক। স্বামী স্ত্রীর মতন সে গভীর সম্পর্ক গড়ে উঠতে দেরি হোক, একে অপরকে গভীরভাবে চিনতে জানতে দেরি হোক, বোঝাপড়ায় অমিল হোক, তারপরও রূপাকে সে হারাতে পারবে না। তার জীবনে একচ্ছত্র জায়গা জুড়ে রূপার বাস। সে হাসায়, ব্যথিত করে, ভাবায়, আনন্দ দেয়। সেই মেয়েটিকে ছাড়া তার পথ চলা অসম্ভব। সে আসন ছাড়বে, কিন্তু দায়িত্ব নয়। ক্ষমতা তার দরকার নেই। রূপা পাশে থাকলেই সে শক্তি পাবে। রূপাকে নিয়ে সে নগর কেন, বিশ্বজয় করতে পারবে। সব যাক, কিন্তু রূপা সুস্থ রূপে তার কাছে ফিরে আসুক। খোদাবান তাকে হেফাজত করুক। গায়ে একটা আঁচড়ও না লাগুক। আজ শুধুমাত্র তার জন্যই মেয়েটা প্রতিটা পদে পদে বিপদে পড়ছে। জীবন মৃত্যুর খেলায় লড়ছে একা একা। তাকে কাছে পেলে আর এক মুহূর্তের জন্য চোখের আড়াল করবে না সে। প্রয়োজন পড়লে মহলে রাখবে না, আলাদা রাখবে, তাও নিজের কাছে রাখবে, খুবই যত্নে। সবকিছু মীমাংসা হতে হতে এশার আজান পড়ে গেল। শাহরামের হাতে মহলের চাবি, কোষাগারের চাবি, মজুদ ঘরের চাবি, জমি জমার কাগজপত্র, অঙ্গীকারপত্র লেখা, আর তাতে স্বাক্ষর দিয়ে ক্ষমতা হস্তান্তর করতেই রূপার খোঁজ পেল শাহজাদ। কাল অভিষেকে শাহরাম নিজেকে এই নগরের সম্রাট বলে নিজেকে ঘোষণা করবে। যদিও নগরবাসীর কাছে সে ইতোমধ্যে আতঙ্ক রূপ, তারপরও ঢাকঢোল পিটিয়ে সে উল্লাস করতে চায়। শাহজাহান সাহেব আর শেহতাজ সাহেব স্তব্ধ হয়ে বসে আছেন। শাহজাদ ওনাদের স্বাক্ষর নিয়েছে এই বলে সে তার দায়িত্ব ভুলবে না। দাদাজানের দেওয়া কথা সে কখনোই ভুলবে না। সে আসন ছেড়েছে, ক্ষমতা ছেড়েছে, কিন্তু দায়িত্ব নয়। নিজের শেষ নিঃশ্বাস অবধি সে নগরের মানুষের পাশে থাকবে। তার দলবল নিয়ে সে বেরিয়ে গেল পলাশপুরের উদ্দেশ্যে। এক পুরনো বাসভবনে অন্ধ কুঠিরে অপরূপাকে বন্দী করে রাখা হয়েছে। জাহাজ নিয়ে দ্রুত পাড়ি দিল তারা। এদিকে জ্ঞান ফেরার পর ততিনী কান্না জুড়ে দিল সবটা শুনে। সে জানতো রূপা কোথায় আছে। যদিও শাহরাম গত রাতে ততিনীকে দেখার পরই রূপাকে সিন্ধুপুরে না নিয়ে পলাশপুরে একটা বাসভবনে রাখতে বলেছে, তাও ততিনীর অনুশোচনা যাচ্ছে না। সাথে মানুষের বিষাক্ত কথাও তার ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। তাও একটা জঘন্য মানুষের সাথে তাকে জুড়ে। শাহানা শান্ত করে বলল, কারোর কথায় কিছু যায় আসে না। তুমি তো নিজেই বললে ও তোমার সাথে জোরাজুরি করেনি, তাতে কি? ওই জঘন্য লোকটা তো আমাকে ইচ্ছে করে বন্দি করেছিল। খারাপ উদ্দেশ্য নিয়েই ওই কুঠিরে এসেছিল। আমার গা গুলাচ্ছে, ঘেন্না হচ্ছে, আমি মরতে চাই। শাহজাদ ভাই তাকে কেন শাস্তি দিচ্ছে না, কেন তাড়িয়ে দিচ্ছে না? আমি ওই নোংরা লোকটার আশেপাশেও থাকতে চাই না। শাহরাম সদরকক্ষে প্রবেশ করে উৎফুল্ল চিত্তে। আজ তার খুশির দিন, আনন্দের দিন। আজ বাকি রাতটুকু সে আনন্দ উল্লাস করবে। তো তিনি কান্নাকাটি শুনে তার মেজাজ খারাপ হচ্ছিল। এই মেয়ের কারণে
এখানে সে ফেঁসে গিয়েছে। কারণ অভিষেক যখন নগরে বড় বড় মান্যগণ্য মানুষরা তাকে অভিনন্দন জানাতে আসবে, তখন সে এই কথাগুলো মুখোমুখি হবে, সে সবার কাছে নিকৃষ্ট প্রদর্শিত হবে। তাই সামাদ তাকে পরামর্শ দিল এই মেয়েকে নিকাহ করতে, তাহলে তার চরিত্রের উপর আর আঙ্গুল উঠবে না, সবাই বিষয়টাকে অতটা নোংরামও ভাববে না। তাছাড়া এই মহলে তার অবস্থান শক্তপোক্ত করার জন্য তিনি একমাত্র হাতিয়ার হতে পারে। এতে পরবর্তীতে কেউ সহজে তাকে দুর্বল পেয়েও আঘাত করতে পারবে না। ত্যায্য পুত্র হোক, ত্যায্য জামাতা তো হতে পারবে না। তাই সামাদের পরিকল্পনা তার খারাপ লাগেনি। তাছাড়া ততিনী আপাকে পছন্দ করে না, সেক্ষেত্রে ততিনী তার একমাত্র গুটি, যে তাকে জিতিয়ে দিতে পারে সব ক্ষেত্রে। সেই সদর কক্ষে পা রাখতেই সকলেই তার দিকে ভীত চোখে তাকালো। তার শক্তি এখন দ্বিগুণ। ততিনী তাকে দেখেও না দেখার ভান করে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিল। শাহরাম সবাইকে চমকে দিল, হতবাক করে দিয়ে নিজের প্রস্তাব পেশ করলো। আমি ততিনীকে আজই নিকাহ করতে চাই, সবকিছু পর কাজে আসবে। কেউ এর বিরোধিতা করলে সোজা মহলের বাইরে রাস্তায় ছুড়ে ফেলবো। সাবধান, সায়রা সৈনী ওকে সাজিয়ে দে। সকলেই মূর্খ হয়ে চেয়ে রইল, কিছু বলার বাকি রইল না শাহরামের। শাহানা গালে হাত দিয়ে বলল, না না, এ হতে পারে না, এমন অমানুষের হাতে আমি আমার কন্যা দেব না। ততিনী ক্রুদ্ধ বাঘের মতন দ্রুত বেগে উঠে দাদাজানের সে সিংহাসনে গেঁথে রাখা তলোয়ার খপ করে বের করে প্রবল গতিতে ছুড়ে মারল শাহরামের দিকে। উপস্থিত সকলে হতভম্ব, বাঘহীন। শাহরাম সরে পড়ল সেখান থেকে, ঝনঝন করে ছিটকে পড়ল তলোয়ারটি। রুক্ষ চক্ষু নিয়ে তাকিয়ে গর্জে ততিনীর দিকে তেড়ে গিয়ে সিংহাসনের সাথে লাগিয়ে গলা চেপে ধরে শাহরাম বলল, এত স্পর্ধা আসে কোথা থেকে তোর? এত তেজ, এত জেদ, সব বের করে দেব আমার সাথে লাগতে আসলে। ওই শাহজাদ সুলতান আমার কাছে হার মেনেছে, তুই কোথাকার ছাই। কান্নাকাটি রোল পড়ে গেল, কারণ সাফায়াত, শাহজাদ, তার দলবল কেউই নেই। যারা ছিল তারা শাহরামের সৈন্যের হাতে আটক। শাহজাদ সাহেব তার কলার ধরে টেনে এনে কষে গালে চর বসালো। শাহরাম ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গর্জে উঠল। শায়রার শবনম ওনাকে গিয়ে ধরলো। তো তিনি কাশতে কাশতে সিংহাসনের পাড়ায় কাছে ঠেসে গিয়ে বসে পড়ল। শাহজাদ সাহেব বলল, অমানুষ, কার গায়ে হাত তুলছিস তুই? মানুষের গায়ে হাত তুলছি। আমার গায়ে হাত তোলার সাহস কি করে হয়? বেশি বাড়াবাড়ি করলে এখনই ঘাট ধরে সব কয়টাকে বের করে দেব। কেউই ভুলে যাবে না আজ থেকে আমি সম্রাট, আমি রাজা, সবকিছুই আমার নখদর্পণে। সেখানে একটা নকশমান মেয়ে আমার দিকে তলোয়ার ছুড়ে মারলো, তুমি ওকে বন্দি করেছো কেন? কোন সাহসে? এত বড় বেয়াদব তুমি! ওকে বন্দি করে ওর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে গিয়েছিলে? লজ্জা হওয়া উচিত তোমার। তুমি ওকে কলঙ্কিত করেছো, ওর কাছে ক্ষমা চাও। কি করে নিকার প্রস্তাব দাও? তোমার মতন মানুষের সাথে নিকাহ হওয়ার চাইতে মরে যাওয়া উত্তম। তাহলে মরে যেতে বলো, আমি বসে বসে দেখি। তুমি ক্ষমা চাও ওর কাছে, ও তোমার কোনো ক্ষতি করেনি। সে যেন ঠাট্টা করলো তার সাথে। সেভাবেই হাসলো শাহরাম। হাসতে হাসতে ততিনীর দিকে এগিয়ে গিয়ে তাকে বসা থেকে তুলে সিংহাসনে বসিয়ে শক্ত করে বাহু চেপে ধরে ফ্যাচ ফ্যাচ গলায় বলল, তোর জন্য আমার দিকে আঙ্গুল উঠেছে। যা করিনি সবাই তাই বলছে। তোর জন্য আমি আমার এই বহু কষ্টে অর্জিত সম্মানে আঘাত আনতে দেব না। আজই তোকে নিকাহ করব, না হলে সবাইকে নিয়ে বেরিয়ে যায় আমার মহল থেকে, একদম আশেপাশেও থাকবি না। তো তিনি নিস্তেজ হয়ে পড়লো। শাহরামের চোখে চোখ রাখতে গেল, ঘৃণা ছুড়ে বলল, তুমি পশুর চাইতে অধম। সম্রাট একজনই ছিল আর সেই থাকবে। তুমি তার নখের যোগ্য হতে পারবে না। আজ অসহায় পেয়ে তুমি আমার সাথে যা অন্যায় করেছো তা উপরওয়ালা কোনোদিনও ক্ষমা করবেন না। তিনি তোমাকে সুযোগ দিয়েছেন আজ, সুযোগ একদিন আমাদেরও আসবে। শাহরাম ওর গালে দুপাশে আঙ্গুল দ্বারা চেপে ধরে বলল, চুপ, একদম ফটর ফটর করবি না, তৈরি হয়ে নে। যা অপবাদ আমার গায়ে লেগেছে তা তোর জন্য আজ রাতেই সত্যি সত্যি করে দেব। তো তিনি ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। শাহজাহান সাহেব বললেন, আমরা বেরিয়ে যাব, তারপরও তোমার হাতে আমাদের মেয়েকে দেব না। তুমি রূপার জীবনটা এলোমেলো করে দিয়েছ, এখন ততিনীর দিকে নজর দিয়েছ, তোমার খুব খারাপ হবে। শাহরাম ততিনীকে ছুঁড়ে ফেলে সিংহাসনের আসন গ্রহণ করে হো হো করে হাসতে হাসতে বলল, এক্ষুনি বেরিয়ে যাও, মোল্লার দোর মসজিদ পর্যন্ত। শাহজাদ সুলতান পলাশপুর থেকে আসবে কাল পরশু, ততদিন বাইরে থাকো, সমস্যা কি? সুলতান মহলের সবাই পথে নেমেছে দেখলে মানুষ খুশি হবে। শিভান সমস্ত
ঘটনা চুপচাপ দেখছিল মায়ের বুকে মুখ লুকিয়ে। বিরক্ত হয়ে শায়রামকে বলল, তুমি খুব খারাপ। সুন্দর বউকে কোথায় নিয়ে গিয়েছো? আবার ততিয়াপুর সাথেও এমন করছো কেন? শাহজাদ ভাইজান তোমাকে মেরে ফেলবে। শায়রাম ধমক দিয়ে বলল, এই চুপ, একদম তুলে দেবো এক আছাড়। শিবান আটকে ওঠে। হামিদা তাকে নিয়ে সেখান থেকে সরে পড়ে। শাহজাদ সাহেব বললেন, ও তোমার ছোট, অন্তত তার সামনে নিজের স্বরূপ ঢেকে রাখ লজ্জা হলো না যখন ও তোমাকে খারাপ বললো? কিসের ভাই? ও কি আমার মায়ের পেটের ছেলে? মায়ের পেটের বোন তো আছে, তার সাথেও তো অবিচার করছো। আসলে তুমি একেবারে অমানুষে পরিণত হয়েছ। এতটুকু মনুষ্যত্ব তোমার মাঝে যদি বেঁচে থাকতো তাহলে তুমি এত নিষ্ঠুর আচরণ করতে পারতে না। এই সবাই বের হও, আমাদের চিন্তা করতে হবে না, আমাদের জায়গা হয়ে যাবে, চলো সবাই। শায়রাম গা এলিয়ে বসলো। দেখলো সত্যি সত্যি সবাই চলে যাচ্ছে। না, এ হতে পারে না। কাল তার অভিষেক, এদের হাতে রাখতে হবে, নিকাও সারতে হবে। সে তার সৈন্যদের ডাক দিয়ে বলল, শবনম আর আয়েশাকে বন্দি করে নিয়ে যেতে। সৈন্যরা তাই করলো। শবনম আর আয়েশা চেঁচিয়ে কেঁদে উঠলো। সৈন্যরা তাদের নিয়ে উধাও হয়ে গেল। শাহজাদ সাহেব আর শাহজাহান সাহেবকে অন্ধকুটিরে বন্দি করা হলো। তো তিনি বলল, কি হচ্ছে এসব? তুমি আমার বোনদের নিয়ে টানাটানি করছো কেন? কি করেছে ওরা? শাহরাম সিংহাসনে গায়ে লিয়ে বসতে সদর দরজার কাছে এসে থামলো কাজী। ওনার পেছনে শাহরামের সৈন্য দুইজন বন্দুক হাতে দাঁড়ানো। তিনি নত চোখে বললেন, শাহরাম সুলতান ডেকে পাঠিয়েছিলেন। শাহরাম ততিনীকে বলল, কাজী চলে এসেছে, রাজি হয়ে যাও, নইলে তোমার বোনেদের অবস্থা হবে তোমার চাইতেও করুণ করুণ করুণ। হইচই পড়ে গেল। খোদেজা বলল, তুমি বাচ্চা মেয়ে দুটোকে কোথায় পাঠিয়ে দিলে? খোদা এত অন্যায় সইবে না। শাহানাজ ছুটে সদর কক্ষের বাইরে যেতে যেতে মুখ থুবড়ে পড়লো, কান্নায় ভেঙে পড়লো। তো তিনি বলল, দয়া করে আমার বোনেদের ফিরিয়ে আনো। আমি তোমাকে নিকাহ করতে রাজি। ওদের কোনো ক্ষতি করো না। তোমার সৈন্যদের ফিরে আসতে বলো। শাহরাম পায়ের উপর পা তুলে বসে বিড়িতে আগুন ধরিয়ে বলল, আগে নিকাহ, তারপর ওদের মুক্তি। রাজি না হলে তোমাকে জোর করে নিকাহ করতে পারি। আমি কিন্তু অতটা অমানুষ না, তাই শান্তিতে নিকাহ করতে চাইছি। রাজি নাকি আদেশ দেব ওদের দুজনকে? তো তিনি না না করে বলল, আমি রাজি। ওদের কোনো বদনাম করো না দয়া করে, ওরা সইতে পারবে না, আমি রাজি। শাহরাম প্রসন্ন হেসে বলল, কাজী সাহেব, মিয়া বিবি রাজি। নিকাহ পড়ানো শুরু করুন। এক কাপড়ে নিকাহ হবে, এত রংচঙের দরকার নেই। রংচং করে একজনকে নিকাহ করতে চেয়েছিলাম, সে আমাকে রংচং দেখিয়ে পালিয়ে আমার ভাইকে নিকাহ করলো। এরও বিশ্বাস নেই, এক্ষুনি পড়েন। কাজী ভয় ভয় বলল, জোরপূর্বক নিকাহ করা গুনাহ। শাহরাম ধমক দিয়ে বলল, যেটা বলছি সেটা করুন, আপনার বকবক শুনতে এত পয়সা দেইনি। কাজী নিকাহ পড়ানো শুরু করলো। শাহরাম নিকাহ কবুল করলো। তো তিনি ওর দিকে শক্ত মুখে তাকালেও তার গাল বেয়ে গড়াচ্ছে স্বচ্ছ জলের লহর। জীবনের সবচাইতে ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি তো তিনি নিজেকে শক্ত রাখতে কুপিত স্বরে বলল, কবুল তোমার ছলনা, প্রতারণা আর বর্বরতা কবুল। তুমি আমার জীবনে সবচাইতে নিকৃষ্ট, জঘন্য, অপ্রিয় একটা মানুষ। শায়রাম কৃত দৃষ্টিতে চেয়ে বলল, ভালোই, আমার ব্যাপারে নাক গলাবি তো লাথি দিয়ে বের করে দিব আমার মহল থেকে। তো তিনি চেঁচিয়ে বলল, আমার বোনেদের ছেড়ে দাও, নইলে আমি মৃত্যুকেও পরোয়া করবো না। শাহরাম আদেশে শবনম আর আয়েশাকে কাঁধে করে নিয়ে এলো দুইজন সৈন্য। মেঝেতে শুইয়ে দিয়ে চলে গেল। তারা অজ্ঞান নাকি কিছু হয়েছে তা বুঝতে পারছে না তো তিনি। শাহানা চিৎকার করে কেঁদে ছুটে গেল তাদের কাছে। তো তিনি শাহরামের দিকে তাকিয়ে গর্জিয়ে বলল, কি হয়েছে ওদের সাথে? কি করেছো? কি হয়েছে ওদের? ওরা তোমার মতন নয়, তাই ভয়ে মূর্ছা গেছে, নাকি মারা গেছে কে জানে। ইন্নালিল্লাহ। তো তিনি চিৎকারে আক্রোশে মহল কেঁপে উঠল। শায়রা ও সোহিনী ছুটে গিয়ে শবনম আর আয়েশার হাতে পায়ে মালিশ করতে লাগলো। শায়রাম হাসতে হাসতে বেরিয়ে গেল মহল থেকে। তো তিনি বোনেদের মাথার পাশে জড় পদার্থের মতন বসে রইল। এদিকে পলাশপুরের সেই বাসভবনে রূপার কোনো খোঁজ পেল না শাহজাদ। শাহরামের সৈন্যদের সাথে পথিমধ্যে মুখোমুখি হয়ে গেল। দুজনকে আটক করা গেল, বাকিরা পালিয়ে গেল। আটককৃত সৈন্যরা জানালো অপরূপা তাদের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছে। তারা চারপাশ থেকে বন্দি করেছিল। পেছনে নদী থাকায় অপরূপা আর পথ খুঁজে না পেয়ে নদীর পানিতে ঝাঁপ দিয়েছে। তারা বলা শেষ করতে পারল না। শাহজাদ খাপ থেকে তরবারি খুলে হামলা করতেই রক্ত ছলকে এসে রক্তে ছেয়ে গেল তার সারা মুখ, পোশাক। সাফায়েত তার সৈন্যরা হতভম্ব। তাদের মৃত্যু ঘটাতেই শাহজাদ প্রবল আক্রোশে হুঙ্কার ছেড়ে তলোয়ারটি ছুঁড়ে মারল দূরে। রক্তে মাখা তলোয়ারটি সামনে বড় গাছটির ডালে গিয়ে গেঁথে গেল। তলোয়ারটি হতে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগলো মাটিতে।